হাই হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি শম্ভু মুখার্জি, অশরীরী চ্যানেলে আপনাদের সঙ্গে আজ বুধবার। তো প্রথমেই বলি, আমি লাস্ট ঘটনা আপনাদের বলে গেছি বুধবার, এবং এই বুধবারে পর বৃহস্পতিবার আমি তো কোনো ভিডিও করি না। শুক্রবার আমি দীঘা চলে গেছি। তো ফিরেছি রোববার, এবং ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। ট্রেন অনেক লেট করে দিয়েছে, প্রায় 2 ঘন্টার উপরে ট্রেন লেট। রাতে বাড়ি ফিরেছি। এবার সোমবার দিন তো আমার গল্প বলা সম্ভব নয়, আমি তো পড়িনি, জানি না কি আছে, অডিও শুনিনি। ফলে আপনাদের কিভাবে বলবো আমি ঘটনা, বলতে পারিনি। পরের দিন গেছে মঙ্গলবার, ওই যেটুকু আত্মস্থ করতে পেরেছি আমি সেইটা আপনাদের শোনাচ্ছি। যেহেতু আজকে বুধবার, এমনি অনেক দিন দেরি হয়ে গেছে। এক ভাই হোয়াটসঅ্যাপে এসে জিজ্ঞাসা করছিল যে কাকু 6 দিন ঘটনা পাইনি, কবে বলবেন? আমি বলেছি যে আজকে আমি চেষ্টা করছি, যেটুকু আমি শুনতে পেরেছি বা পড়তে পেরেছি আমি বলে দিচ্ছি। তো চলুন প্রথম ঘটনাটা বলি। প্রথম ঘটনাটা বাড়িছে যাদবপুর থেকে সৌরজাত বাবু। এই সৌরজাত বাবু যাদবপুরে থাকেন। উনি বলছেন যে তখন অবিভক্ত ভারত, অবিভক্ত বাংলা। তাহলে অবিভক্ত ভারত যদি থাকে তাহলে বাংলাও অবিভক্ত। তা সেই সময় ওনার ঠাকুরদা, ওনার 5 পুত্র, 1 কন্যা সন্তান এবং ওনার সহধর্মিণীকে নিয়ে উনি অধুনা বাংলাদেশের যেটা বরিশাল, সেখান থেকে তিনি বর্ধমান জেলার শ্রীরামপুর নামে এক গ্রামে উনি আসেন, যেটা নবদ্বীপের সঙ্গে প্রায় লাগোয়া। ঠিক আছে, নবদ্বীপের কাছে মানে লাগোয়া এই গ্রামটা। ওখানে এসে 200 বিঘের উপরে উনি জমি জমা কেনেন। মানে পয়সা কড়ি ছিল, নিশ্চয়ই ওদের থেকে কিছু আনতে পেরেছিলেন, তাই অত বড় জমি জায়গা কিনেছেন এখানে। 200 বিঘে, 200 বিঘে মানে কম কথা নয়, অনেক জমি। তো উনি বলছেন যে ওই যে বিশাল ওই 200 বিঘে ওই যে জমি, ওর মধ্যে বড় বড় দুটো দিঘি ছিল, বড় বড় দুটো দিঘি ছিল। আর আমরা যে কবিতায় বা ইয়েতে এই তাল দিঘির কথা পড়ি, যে তাল দিঘি, সেরকম কোনো তাল গাছ টাল গাছ ওই দিঘির পাশে ছিল না। ছিল অন্যত্র, ছিল তাল, সুপুরি, নারকোল গাছ ছিল, আম গাছ, কাঁঠাল গাছ, সবই ছিল। এক এক জায়গায় ওই শ্যাওড়া গাছও ছিল। ঠিক আছে, হয়তো 500 মিটার একটা লম্বা ওই রকম ওই বাঁশের জঙ্গল এইরকমও ছিল। ঠিক আছে, তা ওইখানে উনি এসে একটা 2 চালা ঘর করে, 2 কামরার ঘর করে উনি ওনার পরিবার নিয়ে থাকতে শুরু করেন। এবং মুখ্য উদ্দেশ্য ছিল ওনাদের চাষবাস, চাষবাস করা। তো স্বাভাবিকভাবে বাড়িতে বলদ ছিল, যেটা যত্ন টত্ন এরা নিজেরাই করতেন। ঠিক আছে, কোনো লোকজন ছিল না কিন্তু দেখাশুনো করবার। নিজেরাই সেই বলদের যত্ন করতেন, নিজেরাই হাল চাষ করতেন। এবং ওই সৌরজিৎবাবু বলেছেন যে উনি ওনার জ্যাঠা কাকাদের দেখেছেন যে খুব নিষ্ঠার সঙ্গে এই চাষাবাদ করতে। বোঝা গেল? তো এইরকমই ঠিক মানে উনি বলেছেন যে আমি গেছি ওখানে, আমার কলেজ লাইফে আমি গেছি, অনেকবার গেছি, গিয়ে থেকেছি। একটা সমৃদ্ধ মানে ফার্ম হাউস বলতে যা বোঝায় মানে সেই রকম। উনি সেই প্রচুর জমি জায়গা উনিও দেখেছেন, দেখে এসছেন, অনেকবার গেছেন সেখানে। তো যাই হোক, এটা অনেক পুরনো ঘটনা। ইনি এনার বাবার মুখ থেকে শুনেছিলেন ঘটনাটা। এনার বাবা হচ্ছেন এনার ঠাকুরদাদার 3য় পুত্র, অর্থাৎ সেজ। 5 ছেলে বলেছি আমি। আর সবার বড় যিনি জেঠু এনার, ওই জেঠু একটু মানে পুরোপুরি তান্ত্রিক না হলেও তন্ত্রমন্ত্রের কিছু উনি কিন্তু জানতেন। একটু সম্যক ধারণা টারণা ছিল এই তন্ত্রমন্ত্র সম্পর্কে, কিছু একটা আগাম আভাস বা কিছু পেতেন উনি। তো একদিন উনি বাড়িতে ওনার জেঠু ওনার মাকে বলছে যে মা, আজকে রাতের বেলায় একটা কাজ করো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ডাল রান্না করো। কাঁচা লঙ্কা দিয়ে ডাল ভাত, আর আমি ভাইকে নিয়ে যাচ্ছি দিঘিতে, মাছ নিয়ে আসছি, মাছ ভাজা।
এই দিয়ে রাত্রে খাওয়া হবে। তো ভাইকে নিয়ে যাচ্ছি, মানে কোন ভাই? সেজ ভাই, যিনি সৌরজোৎ বাবুর বাবা। তখন 17 থেকে 18 বছর ওনার বয়স, ঠিক আছে। এবার সন্ধ্যাবেলা বেরিয়েছেন। এবার ওই দিঘিতে যেতে গেলে, ওনাদের যে দিঘি আছে, ওই দিঘিতে যেতে গেলে আপনার জমির ভিতর দিক দিয়ে যাওয়া যায়। জমিতে আল দেওয়া আছে, দুপাশে ধানের জমি রয়েছে। এবার ওনারা চিন্তা করলেন যে আল দিয়ে যদি যাই তাহলে অনেক ঝুঁকি আছে, বিষাক্ত সাপ থাকতে পারে, বিষাক্ত পোকামাকড় থাকতে পারে। তাই ওনারা চিন্তা করলেন ওনারা ঘুর পথে যাবেন, মানে যেটা এইভাবে যাওয়া যায় সেটা ওইভাবে না গিয়ে এইভাবে ঘুরে রাউন্ডে ওরা যাচ্ছে। কিন্তু সেখান থেকে ঘুরে যেতে গেলে একটা রেল লাইন পার হতে হবে, সেই ব্রিটিশ আমলের সেই রেল লাইন পার হয়ে তারপরে এই দিঘির কাছে আসতে হবে। তো সেটাই ঠিক করলেন। তো উনি বলছেন যে ওনার জেঠু এক কাঁধে জাল আর এক কাঁধে খলুই। খলুই আপনারা চেনেন, ওই যে বাঁশের তৈরি চার চৌকো, নিচে নেট দেওয়া থাকে, আর লম্বা একটা বাঁশের ডান্ডা থাকে, ওর মধ্যে মাছ রাখা যায়, অনেক মাছ ধরে, 8-10 কিলো মাছ ধরে যাবে। তো ওইটা কাঁধে নিয়ে জেঠু আগে আগে যাচ্ছে, আর এনার বাবা যে সেজে ছেলে, উনি ওনার হাতে একটা তরবারি, তরবারি মানে আত্মরক্ষার জন্য, আর কিছু না। তখনকার দিন বুঝতেই পাচ্ছেন, হ্যাঁ, ডাকাতি টাকাতি অনেক কিছু নিজের আত্মরক্ষার জন্যই ওটা নেয়া, হাতে নেয়া। যে রাস্তাঘাটে যাচ্ছেন তো ওটা হাতে নিয়েছেন, আর এক হাতে 6 ব্যাটারি একটা টর্চ। তা জ্যাঠা এরকম আগে আগে যাচ্ছে, এক কাঁধে খুলুই আর এক কাঁধে জাল, আর এনার বাবা পিছনে পিছনে ওই 6 ব্যাটারির টর্চ জ্বালাচ্ছেন, নেবাচ্ছেন, এরকম করতে করতে, আর ডান হাতে ওই তরবারিটা ধরা আছে। তো যখনই যাচ্ছেন, ওরা শ্যাওড়া গাছ ছিল, ওই শ্যাওড়া গাছের সামনে দিয়ে যখন যাচ্ছেন তখন ওই জ্যাঠার কিন্তু কিছু একটা অনুভূতি হয়েছে, কিন্তু সেটা তিনি তার ভাইকে বলেননি বা শেয়ার করেননি, কারণ ভাইয়ের বয়স তখন 17-18 বছর বয়স, ভয় পেয়ে যাবে, এই জন্য কিছু বলেননি। তো যাই হোক, ওরম যাচ্ছেন যাচ্ছেন, যেতে যেতে সেই রেল লাইন পড়েছে। ওই রেল লাইনের উপর দিয়ে জ্যাঠা পার হয়ে গেছে। যখন এনার বাবা লাইনটা পার হচ্ছে, ওনার হাতে একটা টর্চ, এক হাতে তরবারি ছিল, লাইনটা পার হচ্ছে, হঠাৎই পিছন দিয়ে একটা ষাঁড় মনে হলো ডেকে উঠল। সে একদম কাছাকাছি, একদম পিঠের কাছে, যেরকম ডাকলে যেমন ভাঁ করে এরকম আওয়াজ হয়, ওই রকম। চকিতে উনি টর্চ নিয়ে ঘুরে দেখেন, কিচ্ছু নেই ওখানে, কিচ্ছু নেই, নাথিং। উনি ওনার দাদাকে শেয়ার করলেন সেটা, মানে জেঠুকে। জেঠু বলছে চলে আয়, কিছু না। তারপর হাঁটতে 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 সেই দিঘির পাড়ে পৌঁছে গেছে। এবার তো জাল ফেলার পাড়া, খোলইটা মাটিতে রেখে, মাঠের মধ্যে রেখে এবার জাল বোঝাচ্ছেন। হঠাৎ এই সৌরজিৎ বাবুর বাবা দেখলেন যে একটা বিড়াল ওনার পাশ কাটিয়ে তড়িৎ গতিতে বেরিয়ে গেল। উনি সঙ্গে সঙ্গে টর্চ মারলেন, দেখলেন কিচ্ছু নেই, কোনো বিড়াল টিড়াল কিচ্ছু নেই। উনি ওনার বড় ভাইয়ের সঙ্গে সেটা শেয়ার করলেন যে দাদা দেখ এইরকম হলো। তো বড় ভাই বলছে চেপে যা, থাক না, ওসব কিছু না, মানে ছোট ভাই ভয় পেয়ে যাবে, সেই জন্যই হয়তো বলেননি। তো যাই হোক, এই খ্যাপলা জাল উনি হাতে এইবার গুটিয়ে জাল ফেলার জন্য তৈরি হচ্ছেন, আর ওনার বাবা ওই টর্চটা মেরে আছে, ওনার ছোট ভাই। তো প্রথমবার জাল ফেলেছেন, ফেলে জাল টেনে পাড়ে তুলেছেন, সে মাছ খলবল করছে, প্রচুর মাছ। দুজনের তো খুব আনন্দ। আরে বাবা, একবার জাল ফেলাতে এত মাছ, জাল ভর্তি মাছ। পাড়ে তুললেন, পাড়ে তুলে সেই মাছগুলো ছাড়িয়ে ছাড়িয়ে সমস্ত মাছ, মানে 4 ভাগের 1 ভাগ ভরে গেছে খুলুই, 4 ভাগের 1 ভাগ ভরে গেছে, মানে এত মাছ। তা ওই খলুইয়ের মধ্যে মাছগুলো রেখে আবার মাঠের মধ্যে ওখানে রেখেছে, রেখে এবার দ্বিতীয়বার ফেলবেন। দ্বিতীয়বার জাল ফেলেছেন, আবার ওই রকম জাল ভর্তি মাছ উঠেছে। আর এরা তো পুকুরের সামনের দিকে তাকিয়ে, খলুইটা তো পিছনে রাখা আছে মাছ দিয়ে, ওর ভিতরে মাছ রয়েছে। এবার দ্বিতীয়বারেও যখন মানে জালটা টেনে তুলেছেন, দেখছেন ওই রকম অত মাছ। এবার ওই মাছগুলোকে ছাড়িয়ে রাখতে গিয়ে, খলুইতে রাখতে গিয়ে দেখছেন যে খলুই হাওয়া, মানে খলুই হাওয়া না, খলুই রয়েছে, খলুইয়ের মধ্যে মাছ হাওয়া, মাছ নেই, কোনো মাছ নেই। এবার ওনার জ্যাঠা
ওই মাছগুলোকে দ্বিতীয় ক্ষেপের যে মাছগুলো ওগুলোকে ওই খোলইয়ের মধ্যে রেখে দিয়ে থার্ড টাইম ফেলেছেন। থার্ড টাইম ফেলার পরে আবার ওই রকম প্রচুর মাছগুলোকে ছাড়ি নিয়ে যখন খোলইতে রাখতে যাবেন, দেখছেন দ্বিতীয় ক্ষেপের যে মাছগুলো উনি খোলইতে রেখেছিলেন সে একটা মাছও নেই। উনি থার্ড যে জালটা ফেলেছিলেন সেই মাছগুলোকেও খোলইতে রাখলেন। এইবার চতুর্থবার উনি জাল ফেলেছেন। জাল ফেলার পরে তখন কিন্তু আবার ওই রকম মানে মাছ খলবল করছে, মাছ তুলেছেন, তুলে মাছ ছাড়িয়েছেন, রাখতে গিয়ে দেখছেন খোলইতে মাছ নেই। চিন্তা করুন, 3বার 4বারের বার কোনো মাছ নেই। তখন উনি ওনার ভাইকে বলছেন একটু দাঁড়াতো, টর্চটা মার। টর্চটা মেরেছে। উনি করলেন কি, ওই খোলইয়ের চারপাশ থেকে পেচ্ছাপ করতে করতে ঘুরছেন 3বার আর মন্ত্র পড়ছেন। ওই খোলইটাকে 3বার পেচ্ছাপ করতে করতে উনি ওই খোলইটা প্রদক্ষিণ করছেন আর মন্ত্র বলছেন। তা বললো ঠিক আছে নে, এবারে হবে। এইবারে উনি 5বার জাল ফেলেছেন। জাল ফেলার পরে তখন কিন্তু মাছ উঠল একটা মাছ, অনলি ওয়ান। সুতরাং আগে যে মাছগুলো উঠেছিল সেটা কিন্তু অস্বাভাবিক, অত মাছ জালে উঠতে পারে না, কারণ দিনের বেলায় জলটা আন্দোলিত হলে মাছগুলো কাছে থাকে, আর একটু রাতে বা নিস্তব্ধ ওরা ভিতরে চলে যায় রাতের দিকে। সুতরাং অত মাছ ওখানে খেওলা জাল থেকে অত বড় দিঘিতে সামনের দিকে অত পাওয়া সম্ভব নয়। তো 5মবারে যে মাছ উঠলো তাতে একটা। এবার 6বার আবার জাল ফেলেছেন, সেও ওই একটা মাছ, ব্যাস ওখানেই ইতি। উনি খোলইতেই মাছ নিয়ে বললেন, দেখ এখানে যা মাছ উঠেছে সব মিলে এই কেজি খানেক হবে, তা 7-8জন লোক, চল বাড়ি চল, আর দরকার নেই। এবার ওই জ্যাঠার কাঁধে এক কাঁধে খোলই আর এক কাঁধে জাল, আর ওনার ভাই মানে সৌরজিৎ বাবুর বাবা তিনি পিছন পিছন আসছেন টর্চ ধরতে ধরতে। টর্চের আলো মারতে মারতে যখন প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছেন, ওখানে একটা বাঁশের ঝাড় আছে প্রায় 500 ফুট মতো, একটা ঘন, কোনো জায়গায় বাঁশ এরকম শুয়ে আছে, কোনো জায়গায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বাঁশ গাছ দেখবেন অনেক সময় হিলে এরকম মাটিতে শুয়ে পড়ে। তো যাই হোক, সেই রাস্তাটা দিয়ে যখন আসছেন সোজাসুজি তাকিয়ে রাস্তার দিকে, তখন পিছন দিক থেকে কেউ যেন বলছে, এই একটা মাছ দে না, এই একটা মাছ দে না। এবার সঙ্গে সঙ্গে জ্যাঠার কানে কথাটা গেছে, তিনি তার ভাইকে বলছেন, এই ভাই পিছন দিকে তাকাবি না কিন্তু, ভাই পিছন দিকে তাকাবি না একদম। এবার ভাইও ভয় পেয়ে গেছে, সে এসে দাদার হাতটা ধরেছে। এবার টর্চটা এতক্ষণ জ্বালাচ্ছিল নিবোচ্ছিল, আমরা তো টর্চ একভাবে জ্বালাই না, কিছুক্ষণ জ্বালালাম আবার নিভিয়ে দিলাম। উনি এবার টর্চটা একভাবে জ্বালিয়ে জোর পায়ে হাঁটতে হাঁটতে বাড়িতে ঢুকলেন। তো বাড়িতে ঢুকে ও জ্যাঠা ওনার ওনার মাকে ডাকছে যে মা মা বাইরে আসো তো। তো বাইরে এসছেন, আসার পরে বলছে, মা ওই যে উঠোনে পাতা উনুন দেখেছেন, আগেকার দিনে উঠোনে মাটিতে পাতা উনুন থাকতো, বলছে এই উনুনে কাঠ জ্বালো শিগগিরই। তো কাঠ জেলে দিয়ে উনি করলেন কি, জ্যাঠা ওই সব মাছগুলোকে, ওই কেজিখানেক মাছ উনি জ্বলন্ত আগুনের মধ্যে উনি পুড়িয়ে দিলেন। পুড়িয়ে দিয়ে দুই ভাইকে স্নান টান করে দুই ভাই তারপরে ঘরে ঢুকলেন। ওই মাছ আর খেলেন না, মানে ওটা প্রেতের দৃষ্টি পড়ে গেছে, ওই মাছ খাওয়াটা উনি সঙ্গত মনে করলেন না। উনি তান্ত্রিক নয়, কিন্তু অনেক কিছু উনি জানতেন। তো সৌরজিৎবাবু বলছেন যে আমি ওখানে বহুবার গেছি, অনেক সময় কাটিয়েছি, ওখানে ঝুমকলতা ফুলের গাছ ছিল, সেই ঝুমকলতা ফুল আমিও গিয়ে দেখেছি, ওই দিঘিতে আমি মাছ ধরেছি, মানে যখন ধরুন আমি কলেজ টলেজে পড়ি তখনও আমি গিয়ে মাছ, কিন্তু আমার সাথে হয়নি। এই ঘটনাটা বহু বছর আগের, এবং আমি বাবার থেকে শুনেছিলাম যে এরকম ঘটনা ঘটেছিল বাবার জ্যাঠার সঙ্গে। তো আমি সৌরজিৎ বাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে এখনো কি সেই ইয়েটা রয়েছে, সেই জমি জায়গা বা ইয়েটা। তা বলছেন না, বাবা মারা যাওয়ার পরে অনেক কিছু বিক্রি হয়ে গেছে, তবে কিছুটা এখনো আছে, এইটুকু উনি বলেছেন। আর আমি বললাম যে শ্রীরামপুর মানে কি আপনি এই শ্রীরামপুর বলছেন, যেটা আমাদের মেইন লাইন শ্রীরামপুর না? বলছেন না, এটা বর্ধমান। আপনারা যারা শ্রোতা আছেন তারা বলতে পারেন, বর্ধমান ডিস্ট্রিক্টেরই ভিতরে, মানে নবদ্বীপের কাছাকাছি এরকম শ্রীরামপুর বলে কোনো জায়গা যদি থাকে আমাকে জানাবেন। তো সেই
সেইখানকার এই ঘটনা। সৌরজিৎবাবু আমাকে বলেছেন, আমি আপনাদের শোনালাম, আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। ঠিক আছে, যা কিছু মানে অকল্পনীয়, অবিশ্বাস্য এই ঘটনাগুলো নিয়েই হয় অলৌকিক ঘটনা। দেখুন, আমি একটা ডিসক্লেমার আপনাদের দিয়ে রাখি। আমি প্রথমেই বলি যে দেখুন, এই ঘটনাগুলোর সঙ্গে মানে অশরীরী চ্যানেল এই ঘটনাগুলোর সত্যতা যাচাই করতে যায়নি এবং যাওয়াটা সম্ভব না। কোনোটা 50 বছর আগের, কোনোটা 90 বছর আগে, হ্যাঁ, কোনোটা 5 বছর, 10 বছর বা কয়েক মাস আগেরই ঘটনা ধরুন। এবার অশরীরী চ্যানেল তো সেখানে যায়নি সেটা তদন্ত করতে, যে এটা সত্যি বা মিথ্যে। সুতরাং ঘটনাগুলো আপনাদের কাছ থেকেই আসে। বিশ্বাস করলে ভালো, না করলে আরো ভালো। মানে বিশ্বাস করলেও কিছু যাবে আসবে না, অবিশ্বাস করলেও মহাভারত অশুদ্ধ হবে না। সুতরাং সেই মতো শুনবেন, ঠিক আছে? তো চলুন আমি পরের ঘটনায় যাই। পরের ঘটনাটা আমাকে পাঠিয়েছে পাপিয়া, মানে সাউথে থাকে, ওই ঢাকুরিয়া ওই দিকে থাকে। তো পাপিয়া বলছে যে পাপিয়ার এক ভাইপো আছে, তাদের কোনো সম্পর্কিত রিলেটিভ, তার মুখ থেকে, সেই ভদ্রলোকের মুখ থেকে শোনা ঘটনা। এবারে আমাকে বলছে, কাকু এই ধরনের ঘটনা টিভি সিরিয়াল বা হরর ফিল্মে দেখা যায়, কিন্তু বাস্তবে যেরকম হতে পারে যে সেটা মানে বিশ্বাস করাও খুব শক্ত। তাহলে ঘটনাটা শুনি। ঘটনাটা হচ্ছে, ওই ভদ্রলোক, পাপিয়া বলছে যে আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু ভদ্রলোকের নাম আমি জানি না, কিন্তু যেহেতু দুঃসম্পর্ক আত্মীয় আমার ভাইপোর, আমাদের বাড়িতে এসেছিল এবং বসে চা খাচ্ছিলেন, তখন উনি ঘটনাটা বলেছিলেন যে নানান কথা বলছেন, গল্প টল্প করছেন, তার মধ্যে তখন বলেছেন যে 2 মাস আগে, মানে আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা। তো বলছে যে 2 মাস আগে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন? তখন এরা জিজ্ঞেস করছে কি ঘটনা। তো বলছে ঘটনাটা ঘটেছিল মাঝেরহাট ব্রিজে। এবং আপনারা জানেন যে আমার মনে হয় যতদূর, মানে আমি যদি ভুল না হই, তাহলে 2018-র 4 সেপ্টেম্বর ওই মাঝেরহাট ব্রিজটা কোলাপস করে, ভেঙে যায় এবং 3টে ক্যাজুয়ালিটি হয়েছিল, মানে স্পট মারা গেছিল। হুম যতটা মানে আমি জানি, বা ভুলও হতে পারে। তা উনি বলছেন যে ওই ঘটনার মাসখানেক বাদে উনি ওই ব্রিজে উঠবেন আর কি। তো ওঠার আগে ওখানে আশেপাশে যে লোক আছে জিজ্ঞেস করছেন এখান থেকে ট্যাক্সি পাওয়া যাবে কিনা। বলছেন না, আপনি ব্রিজটা পার হয়ে হেঁটে চলে যান, ওইখানে যে মোড়টা পড়বে ওখান থেকে আপনি মানে সব পেয়ে যাবেন। হ্যাঁ, কমিউনিকেশন সব পেয়ে যাবেন, ট্যাক্সি, ওলা, উবের যা চাই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তো বলছে ঠিক আছে। তো উনি হাঁটতে হাঁটতে একা একা আসছেন, রাত তখন 8টা বাজে। উনি বলছেন উনি যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একা একা আসছেন এই ব্রিজটার উপর দিয়ে, উনি দেখছেন যে ব্রিজের একদিকে কোনায় ফুটে একটা লোক সাদা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। উনি খুব ভালো করে উনি তাকাতে তাকাতে যাচ্ছেন যে লোকটা শুয়ে আছে। রাস্তায় ভিখারি টিখারি অনেকে শুয়ে থাকে না ফুটে, দেখেছেন তো আপনার? তো ওই রকমই ফুটে শুয়ে আছে। উনি খুব ভালো করে খেয়াল করলেন যে কাপড়টা যেন কেমন স্পট, মানে রক্ত শুকিয়ে গেলে যেরকম স্পট হয় ওই রকম। তো ভেবেছেন কোথার থেকে কুড়ি কাড়িয়ে এনে কোনো ভিখারি হয়তো শুয়ে আছে, যার বাদ দিন। উনি হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়েছেন, হঠাৎ কেউ ওনাকে ডেকে উঠল। ডাকাতে উনি পিছন ঘুরে তাকিয়ে দেখলেন যে ওই যে ভিখারিটা সাদা চাদর মুড়ি দিয়ে শুয়েছিল, সে উঠে বসেছে এবং ওনাকে ডাকছে। তো উনি কাছে গেছেন। তো কাছে গিয়ে উনি জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার, আপনি আমাকে ডাকলেন? তা বলছে যে হ্যাঁ, আপনি আমার একটা উপকার করবেন। একদম ছাপার অক্ষরে বলছে, আপনি আমার একটা উপকার করবেন। তো উনি তখন বলছেন যে কি উপকার। উনি ভাবছেন যে ভিখারি টিখারি হয়তো পয়সা করি চাইবে। তো বলছে কি উপকার। তা বলছে আপনি যদি আমার একটা কাজ করে দেন। তাহলে কি কাজ করে দেবো, আপনি সেটা বলুন তো, আপনার কি কাজে আমি লাগতে পারি। তো বলছে আমার কাছে একটা গিফট আছে। এবার এনার তো অবাক হয়ে যাওয়ার পালা। কি বলে কি, উস্কো খুস্কো চুল, একটা ভিখারি, হ্যাঁ, তো এনার কাছে গিফট, আবার সেটা পরিষ্কার উচ্চারণ করছে গিফট। তো এর কাছে কি গিফট থাকবে? তো কি বলছে লোকটা, পাগল টাগল না তো? তখন বলছেন যে কি আছে আপনার কাছে, কি গিফট, কি বলছেন? বলে একটু দাঁড়ান। পাশে একটা এরকম একটা ব্যাগ মতো কিছু রাখা ছিল, ওখান থেকে উনি ওই টেনে বার করছেন। ইনি তখন দেখছেন যে একদম ভালোভাবে র্যাপিং করা কোনো একটা
এইরকম একটা ছোট গিফট যেমন আমরা বিয়ে পৈতে অন্নপ্রাশনে দিই না, হ্যাঁ, র্যাপিং করে সেলোফিনে সুন্দর করে মুড়ে নাম ঠিকানা লিখে, ঠিক ওই রকম একটা গিফটের প্যাকেট ওরকম বার করেছে। বার করে ওনার হাতে দিয়ে বলছে, এখানে নাম ঠিকানা লেখা আছে, আপনি এটা একটু পৌঁছে দেবেন এই ঠিকানায়। তখন ভদ্রলোক বলছে যে আমি কেন দেবো, আপনি আপনার গিফট আপনি যে দিয়ে আসুন। তখন উনি বলছেন, তা আমার তো যাওয়া সম্ভব নয়। তাহলে কেন সম্ভব নয়? বললেন, না না, আমার যাওয়া সম্ভব নয়। বলে, আপনি কোথায় থাকেন? মানে আমি তো এখানেই থাকি। বলে, এখানে থাকেন মানে? বলে, আমি এখানে শুয়ে থাকি। আপনি আমার এই কাজটা একটু করে দিন না, ওখানে ঠিকানা লেখা আছে, আপনি একটু পৌঁছে দিন না। উনি ভাবছেন নেবেন কি নেবেন না, মানে নানা রকম, মানে ধরুন কোনো স্মাগলিং কেসে পড়ে যেতে পারেন, এতে পড়ে যেতে পারেন, ধরুন নানা রকম চিন্তা করছে। কিন্তু উনি দেখছেন যে হ্যাঁ, উপরে একটা ঠিকানা লেখা আছে, কিন্তু সেটা তো পড়তে পারছেন না, ওখানে আলো নেই, অত আর ওই টিমটিমে আলোতে পড়াও যাচ্ছে না। তো উনি বললেন, ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, যদি ঠিকানা পাই আমি দিয়ে দেবো। তো উনি যখন হাতে করে ওই প্যাকেটটা নিয়ে উনি যখন এগোচ্ছেন, তখন দেখলেন পিছন ঘুরে ওই লোকটা আবার মুড়ি দিয়ে শুয়ে পড়লো, ওইখানে শুয়ে পড়লো। তো উনি হাঁটতে হাঁটতে বাড়িতে ওখান থেকে এসছেন, নিচে দিকে উনি বাসে করে উনি বাড়ি চলে এসছেন। এসে ওইটাকে এক কোণে রেখে দিয়েছেন গিফট, অত দেখেন ফেকেননি তখন। কে রাস্তার ভিখারি টিকারি কি দিল না। পরদিন সকাল হয়েছে, এবার ওনার না হট করে ওই কথাটা মনে হয়েছে, আরে কালকে মাঝেরহাট ব্রিজে এইরকম তো একটা দিল, লোকটা বললো গিফট দেখি তো। এবার দেখছেন যে সুন্দরভাবে একদম ব্র্যান্ড নিউ ওইরকম ওই র্যাপিং করা, ওইরকম করা, নাম ঠিকানা লেখা। এবার ঠিকানাটা দেখে ওনার চক্ষু চড়ক। ঠিকানাটা দেখছেন বাঘাযতীন, মানে যেখানে উনি থাকেন। এই ভদ্রলোক কিন্তু বাঘাযতীনে থাকে, সম্ভবত যাদবপুরের পরে বোধ হয়, কারণ আমার ওই সম্বন্ধে আইডিয়া নেই, তো আমি তো অনেকদিন যাইটাই না। তো বাঘাযতীনের ঠিকানা, তাহলে ওই লোকটা কি করে জানলো যে আমি বাঘাযতীনে থাকি, আর আমার হাতেই দিল। এইবারে উনি করলেন কি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে 10টা নাগাদ ওই গিফটের প্যাকেটটা নিয়ে বেরিয়ে গেছে, এবং যেখানটা ঠিকানাও দিয়েছে বাঘাযতীনে, ওটা ওনার বাড়ির থেকে 10 মিনিট হাঁটা পথে। এবার সেই হেঁটে হেঁটে তো গেছেন, গিয়ে সেই বাড়িটা খুঁজে বার করেছে, নাম জিজ্ঞাসা করে, যে কলিং বেল টিপেছেন, এক ভদ্রলোক ভদ্রমহিলা বেরিয়ে এসছেন। তো ভদ্রলোক বলছেন যে এটা কি এনার বাড়ি এই নামে? তা বলছে হ্যাঁ। বলো, আপনাদের একটা গিফট কালকে এক ভদ্রলোক আমাকে দিয়েছে, আপনার বাড়িতে পৌঁছে দিতে বললো। তখন ওই ভদ্রমহিলা বলছে, গিফট? কিসের গিফট? কে গিফট পাঠালো? বললো, জানি না, আমি মাঝেরহাট ব্রিজ থেকে আসছিলাম রাত 8টা নাগাদ, একজনকে আমি ফুটপাতে ওখানে শুয়ে থাকতে দেখেছি, তার কাপড়টা, সাদা কাপড়টা যেমন রক্ত রক্ত ওইরকম ছোপ ছোপ, ওইরকম শুকিয়ে গেলে যেরকম হয় ওইরকম ছিল। তা উনি আমাকে পিছন থেকে ডেকে এটাকে ধরিয়ে দিলেন, বললেন এতে নাম ঠিকানা লেখা আছে, আপনি এই ঠিকানাটা পৌঁছে দিন। ওই জন্য আমি দিতে এসেছি যে এটা তো আপনাদেরই তো বাড়ি। তা বলছে হ্যাঁ, আমাদেরই বাড়ি। কই দেখি গিফটটা। তখন ওই গিফটটা হাতে দিয়েছে। হাতে গিফটটা নিয়ে ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা এই ভদ্রলোকের দিকে মানে 20 সেকেন্ড হাঁ করে তাকিয়ে আছে। তো বলছে যে, এই ভদ্রলোক বলছে, কি হলো, আপনারা আমার দিকে এইভাবে তাকাচ্ছেন কেন, মানে কোনো কিছু, কি ব্যাপার, আমি ঠিক বুঝতে পারছি না, আপনারা এইভাবে তাকিয়ে আছেন। তা বলছে, না না, আপনাকে যে গিফট পাঠিয়েছে তাকে দেখতে কেমন? বলে, দেখুন আমি তো রাত্রে অত দেখিনি, একজন ভিখারি মতো এরকম দেখতে, এরকম উস্কো খুস্কো এরকম চুল, হ্যাঁ, ওই মাঝেরহাট ব্রিজে ওখানে শুয়েছিল, আমি তো আপনাদের বললাম। কেন, এটা কি আপনাদের বাড়ি না? তা বলছে হ্যাঁ, আমাদেরই তো বাড়ি। বলে, তাহলে এই গিফটটা তো উনি পাঠিয়েছেন। তাহলে ইনি কি করে গিফট পাঠাবেন? 1 মাস আগে আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল, তো আপনি যার নামটা বলছেন, যিনি গিফটটা পাঠিয়েছেন, ওই মাঝেরহাট ব্রিজে উনি আসতে গিয়ে উনি মারা যান, ব্রিজটা যখন ভেঙে পড়েছিল, এবং সেই দুঃসংবাদ আমাদের বিয়ে বাড়িতে পৌঁছয়, এবং আমরা খুব ভেঙে পড়ি। কিন্তু আমি বুঝে পাচ্ছি না যে সেই মরা মানুষ আপনাকে দিয়ে গিফট পাঠায় কি করে। এবং ভদ্রলোক যে হাতে গিফটটা নিয়েছেন না, হাত থরথর করে কাঁপছে। এবার যে ভদ্রলোক নিয়ে গেছেন তিনি তখন বলছেন, কি বলছেন আপনি? বলছে, হ্যাঁ ঠিকই বলছি, আপনাকে যে গিফট পাঠিয়েছে সে আমার খুব নিকট আত্মীয়, তার এই নাম, সে মারা গেছে।
এবং ওই বিয়েবাড়ি ছিল যেদিন, ঘটনাটা সেই দিনকার, এবং আমরা খবর পেয়ে গেছিলাম। এবার ওই ভদ্রলোক বলছে, ঠিক আছে আপনি গিফটটা রাখুন, আমি দাঁড়াতে পারছি না, আমার শরীর খুব খারাপ লাগছে, আনছান করছে। তখন ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা বলছে, আপনি যদি শরীর খারাপ লাগে, আমাদেরও শরীর খারাপ লাগছে, আপনি একটু ভিতরে এসে বসুন, একটু জল খান। বলছেন, না না আমি জল খাবো না, আমি দাঁড়াতে পারছি না, আমার শরীর প্রচণ্ড খারাপ করে আনছে। তো উনি আর দাঁড়ালেন না, উনি বাড়িতে চলে এলেন। আসার পরে ওনার ধাঁই জ্বর, সে জ্বর আর কমে না, ডাক্তার ওষুধ খাচ্ছে, জ্বর কমছে না। তখন উনি সব ঘটনা বাড়ির লোককে বলেছেন, এই হয়েছে ওনার সঙ্গে। তো যখন এরা শুনেছে, তখন যে রোগের যে ওষুধ, বুঝতেই পেরেছেন নিশ্চয়ই কোনো গুণিন বা তাবিজ কবজ এনে তারপর ধীরে ধীরে উনি রিকভারি করেন এবং সুস্থ হন। এবং তারপরে পাপিয়াদের বাড়িতে যখন গেছিলেন, ওনার ভাইপোর রিলেটিভ হয়, তো তখন তিনি ঘটনাটা বলেছিলেন যে তার সঙ্গে মাঝেরহাট ব্রিজে ঠিক এইরকম ঘটনাটা ঘটে গেছিল। আমি আপনাদের ঘটনাটা জানালাম, কেমন লাগলো আমাকে জানাবেন। দেখুন, ঠিকই বলেছে, একদম অবিশ্বাস্য। মানে কি বলবো, মানে সিরিয়াল সিনেমাতে এগুলো দেখা যায়, হরর মুভিতে, কিন্তু বাস্তবের সঙ্গে কোনো রকম কোনো ইয়ে আছে কিনা আমার জানা নেই। তবে যেহেতু আমাকে পাঠিয়েছে এবং পাপিয়া বলেছে, আমি নিজের মুখে শুনেছি ভদ্রলোকের কাছে, সেই জন্য আমি আপনাদের বললাম। আমি আগেও বলেছি, বিশ্বাস করলে ভালো, না করলে আরও ভালো, ঠিক আছে। আর একজন লিখেছিলেন, কমেন্ট করেছিলেন যে আপনি কি বানিয়ে বানিয়ে গল্প বলেন। আরে ভাই, আমি তো তাহলে তো মানে বড় বড় রাইটার হয়ে যেতাম, আমার অত সময় নেই। এখন ভিডিও করছি তো, একটু বাদে আমাকে বেরিয়ে যেতে হবে কাজে, বুঝতে পারছেন। আমি কেন 6 দিন গল্প বলতে পারিনি? আমার যদি অত কামাবার ইচ্ছে থাকতো আর অত বানাবার ইচ্ছে থাকতো, আমি রোজ গল্প বলতাম। ওটা সম্ভব না, ওটা হয় না। তো এইসব কমেন্ট করবেন না, এগুলো আমি বানিয়ে বানিয়ে গল্প বলেন। আরে কে বানাবে দাদা? ঘটনাগুলো তো আপনাদের মধ্যে থেকে উঠে আসছে। এই যে 17,000 প্রায় 18,000 ছুটে যাচ্ছে, এইখান থেকেই ঘটনাগুলো উঠে আসছে। তো চলুন আমি পরের ঘটনায় চলে যাই, বেশি দেরি করবো না, কারণ আমার একটু কাজ আছে। চলুন পরের ঘটনায় যাই। পরের ঘটনাটা সর্বরী মুখার্জি আমাকে পাঠিয়েছেন। এই সর্বরী সিস্টার বলছেন যে ওনার বাবা, মানে বহু বছর আগের কথা, ওর বাবার কলেজ লাইফের কথা বলছে। তখন বাবা কলকাতায় কলেজে পড়ার হোস্টেলে থাকে। ওই হোস্টেলে একজন ওনার অভিন্ন হৃদয় বন্ধু ছিল, যার বাড়ি খুব অচপাড়া গায় একদম। তো বাবা করতেন কি, ওই 3 মাস বাদে বাদে বাড়িতে নাকি আসতেন। হুম, আবার 2 দিন থেকে আবার এরকম চলে যেতেন কলেজে, এবং হোস্টেলে থাকতেন। আবার মাঝে মধ্যে করতেন কি, বাড়িতে না এসে ওই যে অচপাড়া গায়ে থাকে ওই যে বন্ধু, যার নাম হচ্ছে নীলু, তাদের বাড়িতে চলে যেতেন। ঠিক আছে, অনেকটা দূর কলকাতা থেকে। তো সেখানে চলে যেতেন তাদের বাড়িতে, সেখানে 2 দিন থেকে থেকে তারপর সেই বন্ধুর সাথে একসাথে চলে আসতেন। এরকমও হয়েছে। তা একবার হয়েছে কি, ওই নীলু বোধহয় আগে বাড়ি চলে গেছে, তা উনি ওই হোস্টেল থেকে উনি বাড়িতে ফিরবেন, তা ঠিক করলেন যে বাড়িতে ফিরবেন নীলুদের বাড়িতে গিয়ে, মানে গ্রামে ওদের, ওনার যে বন্ধু তার সেই গ্রামের বাড়িতে। এবার সেদিনকে ওনার প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, সায়েন্সের, পিওর সায়েন্সের স্টুডেন্ট। প্র্যাকটিক্যাল করে ওনার ট্রেন ধরতে দেরি হয়েছে। ঠিক আছে, এবার সেই ট্রেন লেট ফেট করে যখন নাকি সেই স্টেশনে যে পৌঁছেছে, সেই গ্রামীণ স্টেশনে, তখন উনি নেমে দেখছেন যে ওখান থেকে যানবাহনের একমাত্র ব্যাপার ছিল তখন গরুর গাড়ি। উনি যা বলেছেন আমি সেটাই বলছি, গরুর গাড়ি। কিন্তু তখন 11:15 বাজে, কোথাও কিচ্ছু নেই, গরুর গাড়ির নমনিশান নেই। তা উনি তখন যুবক ছেলে, উনি তখন চিন্তা করলেন যে তো ও 2 কিলোমিটার রাস্তা এখান থেকে, আমি জানি হেঁটে মেরে দেবো, হেঁটে চলে যাবো। তো উনি হাঁটতে শুরু করলেন। 1/2 ঘন্টাটা উনি হেঁটেছেন। হাঁটতে হাঁটতে উনি দেখছেন, উনি জানেন একটা ব্রিজ পড়ে, হুম, ওই কালভার্ট কাম ব্রিজ টাইপের আর কি, নিচে দিয়ে একটা নদী গেছে। ঠিক আছে, আর বর্ষার জল, তখন সেপ্টেম্বর মাস, ঘটনাটা সেপ্টেম্বর মাসের, এবং নদীর জল একদম পুরো ফুলে ফেপে উঠেছে, এবং যেদিন গেছেন সেদিনও খুব বৃষ্টি আর অমাবস্যা ছিল। ঠিক আছে, তো উনি হাঁটতে হাঁটতে যখন যাচ্ছেন, 1/2 ঘন্টা হেঁটে গেছেন, যাওয়ার পরে উনি দেখছেন যখন ব্রিজটার কাছে পৌঁছেছেন, মানে 100 মিটার দূর থেকে দেখছেন কেউ একজন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে ব্রিজের মুখটাতে। তো উনি যখন আরো একটু এগিয়ে গেছেন, এগিয়ে দেখছেন যে হ্যাঁ, ওনার বন্ধু নীলু এরকম দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে। বলছে, এই তুই এত রাত্রিরে, প্রায় 1:45 বাজে, কি রে,
তুই এখন সাইকেল নিয়ে বলে না কাজে বেরিয়েছিলাম, এই ব্রিজ দিয়ে যাস না, চল চল চল, এই দিক দিয়ে ঘুরে যেতে হবে, ব্রিজটা ভাঙা। তো বলে, ও তাই বল, এই আমি কিন্তু সাইকেলে উঠবো না। হ্যাঁ, এই সর্বরী সিস্টারের বাবা বলছেন, এর নাম মিহিরবাবু। মিহিরবাবু বলছে, আমি কিন্তু ইয়েতে উঠবো না, সাইকেলে উঠবো না, এই জল কাদা কোথায় মানে গাড্ডায় ফাড্ডায় পড়বে, হেঁটে চল। তো দুই বন্ধু হাঁটতে হাঁটতে গল্প করতে করতে ঘুর পথে আরো 25-30 মিনিট হেঁটে ওই নীলুদের বাড়ির সামনে এসছে। তা আসার পরে হঠাৎ দেখছে যে নীলু নেই পাশে। তো বললো, আরে কথা বলতে বলতে আসলাম, কোথায় গেল? উনি জোর গলায় ওখানে ডাকছেন, নাম ধরে ডাকতে ডাকতে এবার ওই ওনার বন্ধুর মা বেরিয়েছে, হাতে একটা লম্ফ কুপি। তো দেখে উনি বলছেন, ও মিহির, তুমি? বাবা তুমি এসছো এত রাতে? তো বলছে যে, হ্যাঁ কাকিমা, ওই হেঁটে হেঁটে আসতে হলো, ট্রেন লেট ছিল, কোনো গরুর গাড়ি টরুর গাড়ি কিছুই নেই। তা বলছে, কিন্তু নীলু কোথায় গেল? ও তো আমার সাথেই আসছিল, ব্রিজের মুখে ওখানে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, আমাকে বললো এই দিয়ে যাওয়া যাবে না, ব্রিজ ভাঙা। হ্যাঁ, তো দুজনে ঘুরতে ঘুরতে গল্প করতে করতে আসলাম, ও কোথায় গেল? কাকিমা নীলু কোথায় গেল? তো বলছে যে, তখন ওই ভদ্রমহিলা ওই কুপির আলোতে মিহিরবাবু দেখছেন যে ভদ্রমহিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন আর শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। তখন মিহিরবাবু বলছেন, ও কাকিমা তুমি কাঁদছো কেন, কি হয়েছে? ও কাকিমা কাঁদছো কেন? তখন কাঁদতে কাঁদতে উনি বলছেন যে, দুদিন আগে নীলুর ডেড বডিটা ওই ব্রিজের নিচে আটকে ছিল। এইবারে মিহিরবাবুর অবাক হওয়ার পালা, যে এটা কি করে সম্ভব হয়? তাহলে ওই ব্রিজ ভাঙা ব্রিজ থেকে পড়ে গেছিল নিচে, ওই কালভার্টটার থেকে পড়ে গিয়ে কোনোভাবে জলে ডুবে মারা গেছে, আর ব্রিজের ওই নিচে ওই কালভার্টের নিচে বডিটা আটকে ছিল। যাই হোক, সেই রাতটা কোনো রকমে মানে পার করে পরের দিনই উনি চলে এসছেন। তো এসে যখন ওনার মেয়ে বড় হয়েছে তখন শুনিয়েছিলেন ঘটনাটা, যে কি করে সম্ভব হয় যে দুদিন আগে মারা যাওয়া একটা ছেলে, সে তার বন্ধুকে বাঁচাবার জন্য সে ওই ব্রিজের মুখে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে। মানে এটা তো দেখুন, যাদের সঙ্গে হয়েছে তারা জানে, আমি আপনি বলতে পারবো না এগুলো, এর কোনো এক্সপ্লেনেশন হয় না। মানে ধরুন নিন না, মানে 1000, 2, 3 লোক, তাদের আপনি জিজ্ঞেস করবেন, আপনি খুঁজে পেতে আপনি এক আধজনের সঙ্গে এরকম ঘটনা ঘটে যাওয়ার আপনি পাবেন। এগুলো সবার সঙ্গে হয় না, যেমন ভগবানের দেখা পাওয়া যায় না, তেমনি এগুলো বিরল দৃশ্য, এগুলোও হয় না এগুলো। ঠিক আছে, তো আমি 3টে ঘটনা আপনাদের শোনালাম, আপনারা কেমন লাগলো আপনারা জানাবেন। ভিডিও বেশি দীর্ঘায়িত করলাম না, এরপরে অনেক ঘটনা আছে। আর একটা কথা আমি আপনাদের বলি, যে দেখুন কেউ আমার পরে রাগ করবেন না, আমি হোয়াটসঅ্যাপ থেকে কিছু কিছু মানে হয়তো তারা সাবস্ক্রাইবারও আছেন, আমি কিছু কিছু সরিয়ে দিয়েছি, কারণ দেখুন আমার পক্ষে সম্ভব না। আজকে জুন মাস থেকে, সেই ডিসেম্বরের 23 তারিখ থেকে শুরু করে কেউ জুন মাসে এসছেন, কেউ ইয়েতে এসছেন, তারা সেই গল্প পাঠাবেন বলে এসছেন, আজও পাঠিয়েছেন, কালও পাঠিয়েছেন। ফলে আমার অসুবিধা হয় কি, আমি হোয়াটসঅ্যাপ ঘেটে কোথায় ঘটনা আছে আমি সেগুলো খুঁজে পাই না, অত নাম মনে রাখা সম্ভব নয়। তো বেকার হোয়াটসঅ্যাপ জুড়ে কী লাভ বলুন তো? কালকে এক দিদিভাই এসেছিলেন, এসে আপনাকে আমার খুব ভালো লাগে, অমুক লাগে, হ্যাঁ আপনাকে দেখতে সুন্দর, কি এই সমস্ত কথাবার্তা বলুন তো? আমি আপনার সাবস্ক্রাইব করেছি আপনার চ্যানেল দেখে, অমুক আপনারা করেছেন ঠিক আছে, কিন্তু হোয়াটসঅ্যাপে কেন এসছেন বলুন না? আপনার কোনো ঘটনা আছে? কোনো ঘটনা দিতে পারছেন না, উল্টে আমার একটা ভিডিও ওখানে হোয়াটসঅ্যাপে দিয়েছেন, আমি বলি, এইটা দিলেন কেন? বলছে, না আপনার এই ঘটনা শুনতে ভালো লাগে তাই দিলাম। আমি তখন ব্লক করলাম। আমি মানে কি বলবো বলুন তো? এতদিন আমি বলেছি যাদের কাছে ঘটনা আছে তারাই হোয়াটসঅ্যাপে আসুন। একটা প্রাইভেট জিনিসের মধ্যে আপনি ঢুকছেন। যারা একটা ঘটনা আমাকে কোনোদিন পাঠিয়েছেন তারা আজও আমার হোয়াটসঅ্যাপে আছেন, আমি কখনো তাদের রিমুভ করি না। কিন্তু আপনি ঘটনা নেই বলছেন, লেখার কাজ চলছে, আরে কতদিন লেখার কাজ চলবে? তাই আমি বলছি যে দেখুন, যাদের কাছে ঘটনা আছে বা বলতে চান, চটপট আসুন, বলুন, অডিও করে বা লিখে পাঠাতে পারেন। আসবেন কিভাবে আমি বলে দিই, আমার ডেসক্রিপশন বক্সে আছে, যেখানে লেখা আছে মা, ঠাকুমা, দাদু আজ সব অতীত, ওই জায়গাটা একটু প্রেস করুন, পুরো ডেসক্রিপশনটা আপনার সামনে আসবে। ওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ নম্বরে এসে একটা হাই লিখবেন, আমি ঠিক দেখে নেবো। ঠিক আছে, তারপর অডিও করে বা লিখে আপনি আপনার ঘটনা পাঠাতে পারেন। কারণ অনেক ঘটনা রয়েছে, আসানসোলের এক জেঠু আছে, তারপরে আছে, ওরা ঘটনা পাঠিয়েছে, তার মাদ্রাসার একটি ছেলে আছে সে পাঠিয়েছে। আমি এগুলো তো মানে বলতে পারছি না, খুঁজে পেতে আমার অসুবিধা হয়। সুতরাং বেকার হোয়াটসঅ্যাপ জাম করতে কোনো লাভ নেই বলুন, আমি কিছু ভুল বললাম?
এবার যদি কেউ অসন্তুষ্ট হন, আমার কিছু করার নেই। বেকার হোয়াটসঅ্যাপ জুড়ে কোনো লাভ নেই। তারপর সোমনাথ বলে একটি ছেলে আছে, তার ঘটনা আছে, আমি তার ঘটনাও বলতে পারছি না। দেখি যদি পারি আমি সামনের দিন যা যা ঘটনা আছে আমি যতটা পারি আপনাদের বলবো। এইভাবে 2-3টে করে আমাকে বলে আমাকে ওগুলো কভার করতে হবে, কারণ আরও হয়তো নতুন ঘটনা আসবে। তা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ দেখুন কখন কি ঘটনা আসে আমি নিজেও জানি না। কোনোটা হয়তো বেশি মারাত্মক, কোনোটা হয়তো সামান্য কিছু, ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তো অলৌকিক ঘটনা বা অশরীরী ঘটনাগুলো ঠিক এইরকমই হয়, এর কোনো ব্যাখ্যা হয় না, জানি না। তবে ওই যে বললাম প্রথমে, যে বিশ্বাস করলে ভালো, না করলে আরও ভালো। ঠিক আছে, কারণ গল্পের মতো শুনুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর নমস্কার।